বাজারে গেলে ফ্যামিলি কার্ড নিয়ে গেলে 100 টাকার বাজার 50 টাকা হয়ে যাবে, তো 50 টাকা আমাদের রয়ে গেল না? একটু পুঁজি তো থাকবে না? একটু 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 করে কোনোটার থেকে 20 টাকা, কোনোটা থেকে 50 টাকা, কোনোটা থেকে ধরেন 200 টাকার জিনিস 100 টাকা, একটু জমলো না? এটা আমাদের সুবিধা হইলো না? হ্যাঁ, তাইলে আমাদের কি করতে হবে? আগে এটা নিয়ে চিন্তা করতে হবে। সবাই আমরা ধানের শীষে ভোট দিব, তাই না? দেখি যাও, ফ্যামিলি কার্ড মানে বাজারে গিয়ে বাজার সদাই করলে 50% ডিসকাউন্ট পাওয়া যাবে। মার্শাল্লাহ, আলহামদুলিল্লাহ। তারেক রহমান যদি এনা ফ্যামিলি কার্ডে বউ ঢুকে দিল নি, তাইলে কলে দুটা বউ পালে হনি। এখনই গান ধরেন চ্যাংড়া বেড়ারা, বিএমপি পায়ে পরি রে, ফ্যামিলি কার্ডে বউ ঢুকে দে। এই ডিসকাউন্ট করলে খুব ভালো জিনিস, বিএনপি ভালো জিনিসই ধরিছে। এটাও কিনেছি ডিসকাউন্টে। এই হুডি, আমার এই নতুন হুডি দিয়ে ভাবিছে সবাই নতুন হুডি পরে দাদা ফ্যাশন করিচ্ছে। তার উপরে এইটি আবার এডিডাসের লোগো আছে। উরে ভাব রে, দাদা কত বড় লোক না রে পাগলা। এখন প্রচুর ঠান্ডা, তো আমার আগের হুডি দিয়ে ঠান্ডা যায় না, তাই এটা কিনেছি। ইউরোপে সেল দেয়, মেলা কম দামে পাওয়া যায় জিনিসপত্র। আমি ঠাসি খেয়ে থাকি, সেল দিলে ঝ্যাপে পড়ি। বিএনপি যেমন ঝ্যাপে পড়ে আমার ফেসবুকের উপরে উমকা। এটাও সেলে কিনেছি। সেলে কিনলে ঝামেলা হয়েছে যে সাইজ মতো পাওয়া যায় না, কোনটা হয় টাইট, কোনটা হয় ঢিলা। এটা না ঢিলা হয়েছে, যে দেখি সব কাদের ইটি ঝুলে পড়িছে, যে এটিও ঝুলে পড়িছে। আচ্ছা পড়ুক গা, কাজ চলিচ্ছে আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের এপিসোডে আসি বিএনপির আর একটা প্ল্যান নিয়ে। শিক্ষিত মানুষের প্ল্যান, পুরাই এডুকেশন আর কি। এটা বিএনপির ওয়েবসাইটে আছে, এডিটর সাহেব দেখান ইংরেজিতে তো কইছে, তাহলে ঠিকই কইছে তাই না? কইছে যে 2034 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি $1 ট্রিলিয়ন অর্থনীতি হবি, মানে $1000 বিলিয়ন হবি আর কি। ভালো কথা। হাসিনাও $1 ট্রিলিয়ন অর্থনীতি করবি কছিল 2041 সালে, দেখি চাও। তো হাসিনার চেয়েও এক ধাপ আগে যায় তারেক রহমান কাছে 2034-এ করবি। উরে বাবার রে, 7 বছর আগে নিছে আর কি। প্রচুর প্ল্যান টর্নেল করতে পারে, তো প্রচুর শিক্ষিত এডুকেশন লোক আছে ওদের দলের মধ্যে, সেই জন্য ওই 7 বছর আগে নিছে। আচ্ছা, এটা আমরা না রোস্টিং করবো, আগে দেখে নেই বাংলাদেশ ইকোনমির সাইজ কত ইঞ্চি আর কি, কত বিলিয়ন আর কি। এটা মোটামুটি এটি গেছে 520 বিলিয়ন, ধরে নি 520 বিলিয়ন। তো এটা যারা তৈরি করেছে তারাই প্রথম আলোত লিখিছে, কেন $1 ট্রিলিয়ন অর্থনীতি অবাস্তব না। মানে 15 আলো হয়েছে বিএনপির ফেউ। হ্যাঁ বুঝেন তো, ফেউ বাঘের পিছে যেমন ফেউ থাকে, 15 আলো বিএনপির পিছে ফেউ। তারেক রহমানের চাকর বাকররা হুকা হুয়া করলে কে হুয়া কায় হুয়া শুরু করে 15 আলো। হ্যাঁ, উঠি একই জিনিস কওয়া শুরু করে। আগে ইটি যা যা কইছে, তার আগে জয় বাংলা করি। বিএনপি যারা এটা লিখেছে তারাই করছে কি দেখেন, তারা করছে প্রকৃত অর্থে $1 ট্রিলিয়ন অর্থনীতি হইতে হইলে আজকের দামে সেই আকারে পৌঁছাইতে হবে। এজন্য বাংলাদেশকে টানা 1 দশক ধরে 8% বাস্তব প্রবৃদ্ধি ধরে রাখতে হবে। প্রবৃদ্ধি মানে হচ্ছে জিডিপির প্রবৃদ্ধি আর কি। হ্যাঁ বুঝেছাও? আচ্ছা, জিডিপি কি আগে এই যে একটু জেনে নি। হ্যাঁ, আমরা তো একটু মূর্খ সুরকম মানুষ, এটা জেনে নিলে ভালো আর কি। এগুলো এডুকেশনের কথা, এগুলো মাথার ঢুকে না। তো জিডিপি মানে হইতেছে একটা দেশ 1 বছরে যত পণ্য এবং সেবা উৎপাদন করে, এটা হইতেছে জিডিপি। সেটার বাজার মূল্য কত, সেটাই জিডিপি। আরো সহজ করে কইলে দেশটা বছরে মোট কত টাকার কাজ করলো, সেটাই জিডিপি। ধরেন 1 বছরে দেশে চাল, কাপড়, ডাইল, ওষুধ, বাস ভাড়া, ডাক্তারি সেবা, মোবাইলের সেবা সবকিছু মিলে যত টাকা লেনদেন হইল আর কি, লেনা এবং দেনা দুটেই সব যোগ করলে যে সংখ্যা আসে সেটাই জিডিপি। বুঝেছাও? তো জিডিপি বড় মানে করলে মানুষ ভালো আছে তা না, এটা সবসময় ঠিক না। এটা একটা মোটা আকার দেখায় যে দেশের অর্থনীতির সাইজ কত, বন্টন দেখায় না। বন্টন বোঝার জন্য অন্য জিনিস দেখতে হয়। তারপরেও জিডিপি দেশের অর্থনীতির একটা সূচক, এটা মানতেই হবে।
এখন এটা বছর বছর বাড়লে অর্থনীতি ঠিক আছে, বুঝতে চাও? আবার দেখেন ওরাই করছে, ওই প্রথম আলোতেই করছে, ইতিহাস বলছে এটি অত্যন্ত কঠিন কাজ, বর্তমানে প্রবৃদ্ধি 4% নিচে নেমে আসায় এ লক্ষ্য আরো দূরে সরে যাচ্ছে। ওরাই লিখেছে এটা, আবার ওরাই করছে এটা অত্যন্ত কঠিন কাজ। এই $1 ট্রিলিয়ন কথা এরাই কইছে, যাই লিখেছে প্রথম আলোত ওরাই কইছে, ওরাই বিএনপি যায় কইছে ক ক ক ক ক। আবার ইতিহাসে করছে এটা অত্যন্ত কঠিন কাজ। এটা যে অত্যন্ত কঠিন কাজ তারা যখন জানেই, এটা পাবলিককে কেন কইল? প্রতারণা না এটা? এটা যে কঠিন কাজ তা বুঝার জন্য তো আইনস্টাইন হইতে হয় না। বাংলাদেশে প্রবৃদ্ধি হয়েছিল একবার মাত্র 8-এর কাছাকাছি, 8 কখনোই হয় নাই। একবার 2019 সালে 7.88%, আর একবারও হয়নি 8%। সেইখানে তারা কইতেছে পর পর 10 বছর 8% করে গ্রোথ করা লাগবে, 10 বছর পর পর প্রত্যেক বছর। হ্যাঁ, শুধু তাই না, এই প্রথম আলোর আর্টিকেল কইতেছে অর্থনীতিকে গতিশীল করতে প্রতি বছর অন্তত $10 বিলিয়ন মানসম্পন্ন বেসরকারি বিনিয়োগ প্রয়োজন। উরে বাবা, কি জ্ঞানী মানুষ, পুরাই এডুকেশন হিসাব করে কয়ে দিছে। একেবারে $10 বিলিয়ন বেসরকারি মানসম্পন্ন বিনিয়োগ লাগবি। হে প্রচুর জ্ঞানী, তাই না? পুরা পলিসি সোথা মারিছে হাসিনার কাছ থেকে। হাসিনা 10 বিলিয়ন হাসিনার কথা দেখা দিতেছি এই যে ওয়ার্ল্ড ব্যাংকের ডকুমেন্ট থেকে, কান্ট্রি প্রাইভেট সেক্টর ডায়াগনস্টিক ক্রিয়েটিং মার্কেটস ইন বাংলাদেশ, এটা 2021 সালের জুন মাসের ডকুমেন্ট, মানে তখন হাসিনা ক্ষমতা। এটা একেবারে লাইন বাই লাইন মারিছে উটি থেকে। মানে বিএনপির এই তথাকথিত পলিসি ডকুমেন্ট আর এই প্রথম আলোর লেখার মাদার ডকুমেন্ট হইতেছে হাসিনার করা পরিকল্পনা। 4 নাম্বার পেজ দেখান এডিটর সাহেব, এটি কি লিখেছে? দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, মানে হাসিনা গভর্নমেন্ট, বুঝেছ, estimates that it will need to increase investment to 35% of GDP, bracket an additional $10 billion per year from current levels. দেখিস, এটা দিয়ে সে এস্টিমেট করেছে এই বিনিয়োগ করলে প্রত্যেক বছর 8% গ্রোথ হয় জিডিপির। মানে আওয়ামী লীগ করেছে, পুরাই হাসিনার প্ল্যান। বিএনপি সেটা নিচ্ছে, নিয়ে দেখাচ্ছে এটা আমার প্ল্যান। বিএনপি আওয়ামী লীগের সবই নিচ্ছে, আওয়ামী লীগের ভোট নিবি, আওয়ামী লীগের জয় বাংলা নিবি, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা নিবি, তা প্ল্যান নিলে অসুবিধা কি? কিন্তু আবার কয় আই হ্যাভ এ প্ল্যান, মানে এটা ওর প্ল্যান। কিন্তু প্ল্যানটা যে হাসিনার সেটা কলে কয় না। সব একই রকম, ফ্যামিলি কার্ডও তো হাসিনার প্ল্যান। আমরা সব দেখে দিব, সবগুলো হাসিনার প্ল্যান। এইবার আসেন বিএনপির এই প্ল্যানে, এই যে প্ল্যান দিছে ওয়েবসাইটে, সেটা আসি। বিএনপি করছে যে সে রেগুলেটরি রিফর্ম করবে, এফডিআই মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, মানে বৈদেশিক বিনিয়োগ আনবি আর আনবি আনবি আর আনবি আনবি আর আনবি। দেখিস, এটি কইছে বিএনপি হ্যাজ প্রপোজড 11 রেগুলেটরি রিফর্মস টু মেক ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই মোর অ্যাপিলিং টু দ্য গ্লোবাল কমিউনিটি, মানে বাংলাদেশকে আকর্ষণীয় করে তোলা হবে বিদেশি বিনিয়োগকারীদের কাছে। কিছু কিছু বিশেষ পাড়া আছে না, মানে মাইয়ারা খদ্দের জন্য সাইজা গুইজা ছোটা লিপস্টিক টিপস্টিক লাগাই দেরা থেকে না, ইনকা আর কি রাষ্ট্রকে সাজাবি, সোনো পাউডার দিয়ে মাখিবি যেন বিনিয়োগকারী আসে। আরে বেকু, বিদেশি বিনিয়োগ মানে উন্নয়ন না, বিদেশি বিনিয়োগ মানে কর্মসংস্থান না। রাষ্ট্রের কাজ ইনভেস্টার ফ্রেন্ডলি হওয়া না, ওই কইছে ইনভেস্টার ফ্রেন্ডলি হবি। রাষ্ট্রের কাজ সিটিজেন ফ্রেন্ডলি হওয়া, নাগরিক ফ্রেন্ডলি হওয়া, নাগরিক বান্ধব হওয়া। নাইজেরিয়া বিপুল এফডিআই আসিছে, প্রচুর এফডিআই আছে, মানুষের ভাগ্যে পরিবর্তন হয় না। মোজাম্বিকে আফ্রিকার মধ্যে এফডিআই জিডিপি রেশিও সর্বোচ্চ, মানে সবচেয়ে বেশি উঠি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসছে আফ্রিকার দেশগুলোর মধ্যে, দারিদ্র যায়নি। বিএনপি বাংলাদেশের উন্নয়নের জন্য ম্যাজিক বুলেট বানিয়েছে বিদেশি বিনিয়োগ। এফডিআই বাড়লে গ্রোথ নাও আসতে পারে, ইকোনমিক্স অত সোজা না, এটা আই হ্যাভ এ প্ল্যান না। বিএনপি বৈদেশিক বিনিয়োগকে অর্থনৈতিক সমস্যার সমাধান হিসেবে দেখিচ্ছে। বাস্তবে বৈদেশিক বিনিয়োগ হইলে শক্তিশালী অর্থনীতির উপসর্গ। বৈদেশিক বিনিয়োগ বাড়ানো কোনো নীতি না, এটা নীতির ফলাফল। ইকোনমি ভালো থাকলে বৈদেশিক বিনিয়োগ আসে, এরা বিন্দু মাত্র হোমওয়ার্ক করে না। চমকপ্রদ কথাবার্তা বলবে, কিন্তু এদের নিজেদের তৈরি পলিসি ডকুমেন্ট নিয়ে বসে দেখবেন যে আদৌ তারা সমস্যাটা ধরতেই পারেনি। আর বৈদেশিক বিনিয়োগ করতে চাইলে আমরা করতে দেবো যে কোনো সেক্টরে, না দেব না তো। এখন আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীরা কইতে পারে একবার কোন বৈদেশিক বিনিয়োগ নিবেন, আবার বলেন করতে দিবেন না, সেটা কেন? আপনি কেন সব জায়গায় নিবেন না বৈদেশিক বিনিয়োগ? তাহলে কোথায় নেওয়া যায়, কোথায় নেওয়া যায় না, কোথায় নেওয়া উচিত না, সেটা দেখি আসেন, এটা বুঝে দেখি।
স্ট্র্যাটেজিক সেক্টর যেটা একটা দেশের না, ওইখানে বৈদেশিক বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। ওইটা খুব চিন্তা ভাবনা করে নিতে হয়, অনেক সময় না নেওয়াটাই ভালো। যেমন ধরেন কোনো দেশ যদি কৃষিতে বিনিয়োগ করতে চায়, বীজে বিনিয়োগ করতে চায়, সারে বিনিয়োগ করতে চায়, এটা দেওয়া উচিত না। কারণ এইটা খাদ্যের মার্কেটের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। এটা করলে জ্বালানিতে নেওয়া উচিত না, জমি বা ভূমি বা রিয়েল এস্টেটে বিদেশি বিনিয়োগ নেওয়া উচিত না। কারণ এটা সার্বভৌমত্বের প্রশ্ন। আপনার টেরিটরির মধ্যে, আপনার দেশের মধ্যে একটা ফরেন টেরিটরি ঢুকে যাবে, বিদেশি একটা টেরিটরি ঢুকে যাবে। শিক্ষায় বিনিয়োগ করতে দেওয়া উচিত না। আপনার যে প্রজন্ম, তার মন মানসিকতা চেঞ্জ করে দেবে সিলেবাস দিয়ে, শিক্ষা দিয়া। যাই হোক, এই আলাপে আর না ঢুকি। কিন্তু শেষ কথা হইতেছে, এই বিনিয়োগ দিয়া বিদেশি রাষ্ট্র আমাদের কোনোভাবে কন্ট্রোল করতেছে কিনা এটা বিবেচ্য। বৈদেশিক বিনিয়োগ নেওয়ার ক্ষেত্রে বৈদেশিক বিনিয়োগ দেখলেই আনন্দে নৃত্য করা যাবে না। প্রশ্নটা হইতেছে বৈদেশিক বিনিয়োগ আসবে কিনা, এইটা না। প্রশ্ন হইতেছে এই বৈদেশিক বিনিয়োগ কি রাষ্ট্রের নিয়ন্ত্রণ বাড়ায় না কমায়। ওইটা দেখলে আমরা সিদ্ধান্ত নিতে পারবো এই বৈদেশিক বিনিয়োগ আমরা নিব নাকি নিব না। যাই হোক, বাংলাদেশের অর্থনৈতিক গভীর সমস্যাটা কি আসলে, এটা কি বিএনপি বুঝে? এটা সহজে বুঝে দেখি। এত ইংরেজিতে কথা কইতে হবে না, এটা খুব সহজ বিষয়। আমি আগে একটা আগামী সরকারের ইকোনমিক পলিসি কি হবে তার এটা নিয়ে ভিডিও করেছিলাম, এই যে এটা না দেখে দেখলে দেখে নিয়েন। আজকে আরেকটা অন্য দৃষ্টিকোণ থেকে আরেকটা অ্যাঙ্গেলে আলাপ করবো। বাংলাদেশে কিন্তু বিনিয়োগ সমস্যা না, আসলে এটা বড় সমস্যা না। বাংলাদেশের সমস্যা হইতেছে বিনিয়োগে প্রত্যাশিত ফল আসে না। বাংলাদেশ গরিব কারণ আমাদের টাকা কম তা না, গরিব কারণ 1 টাকায় আধা টাকার কাজ হয়। ধরেন আপনার সিঙ্গারা বানানোর একটা দোকান আছে, আপনি 100 টাকার মাল সামাল কিনলে 250 টাকার সিঙ্গারা বানায় বেচতে পারেন। এখন আপনি আরো 100 টাকা ইনভেস্ট করলেন, আপনি দেখলেন যে এখন 150 টাকার সিঙ্গারা বানাইতেছেন, আগে 250 টাকার সিঙ্গারা বানাইতেন। তাহলে ইনভেস্টমেন্টে লাভ হইলো না ক্ষতি হইলো? হইলো না তো। বাংলাদেশের বিনিয়োগে একই অবস্থা। অন্যান্য দেশে বিনিয়োগ করলে যে রিটার্ন আসে, বাংলাদেশে তা আসে না। মানে আপনি চুলকান কিন্তু আরাম পান না। অন্যের গাড়ি 1 লিটার তেলে 15 কিলোমিটার যায়, আর আপনার গাড়ি যায় 7 কিলোমিটার। তাহলে বাংলাদেশে কেন ইনভেস্ট করবে কেউ? কার ঠেকা পড়িছে? এইটারে একাডেমিক ভাষায় বলে ICOR, আয়কর। এটা মানে কি? এটা মানে হইতেছে ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও। সহজ ভাষায় এটা একটু বুঝে দেখি। মানে ধরেন অতিরিক্ত 1 ইউনিট অর্থনৈতিক আউটপুট তৈরি করতে অতিরিক্ত কত ইউনিট বিনিয়োগ করা দরকার, এইটারে ইনভেস্টমেন্ট এফিসিয়েন্সি বলা হয়। বাংলাদেশের ইনভেস্টমেন্ট এফিসিয়েন্সি বা আয়কর, এটা কত জানেন? আয়কর না কলে জানেন 4.27। মানে হইল বাংলাদেশে অতিরিক্ত 1 ইউনিট বা 1% অর্থনৈতিক প্রবৃদ্ধি করতে প্রায় 4.27 ইউনিট বা 4.27% জিডিপির বিনিয়োগ করতে হয়। একটা বাস্তব উদাহরণ দিই, শতাংশ দিয়ে ধরি। ধরেন আমাদের আসলে জিডিপির 30% হচ্ছে বিনিয়োগ। জিডিপির যা সাইজ, মানে ওই যে 520 বিলিয়ন, তার 30% হইতেছে বিনিয়োগ। আর আমাদের প্রবৃদ্ধি হচ্ছে 7%, এটা ধরে নেন আর কি। তাইলে 7% গ্রোস পাইতে 30% বিনিয়োগের দরকার পড়ছে, তাই না? টাকায় বুঝি। ধরেন 500 বিলিয়ন আমাদের জিডিপি, তাহলে 1% জিডিপি মানে হইতেছে 5 বিলিয়ন, তাই না? ঠিক আছে না? তাইলে 4.27% জিডিপি হইতেছে 21.35 বিলিয়ন। অর্থাৎ 5 বিলিয়ন জিডিপি বাড়াইতে 21 বিলিয়ন নতুন বিনিয়োগ লাগিচ্ছে আমাদের। বুঝেছেন তো হিসাবটা? তার মানে আপনার বিনিয়োগের টাকা ফিরে আসতে 5 বছর সময় লাগবে। টাকা শুধু ফিরে আসতে, লাভের কথা বাদ দেন। এইবার আমাদের এই অঞ্চলের দেশগুলা দেখি। বাংলাদেশ তো দেখলেন যে 4.27, তার মানে 10 বিলিয়ন বিনিয়োগে জিডিপি বৃদ্ধি হয় 2.4 বিলিয়ন। ইন্দোনেশিয়ার এর আয়করটা হচ্ছে ICORটা হচ্ছে 3.5। এখানে 10 বিলিয়ন যদি বিনিয়োগ করেন তাহলে জিডিপি বৃদ্ধি হবে 2.9 বিলিয়ন। মালয়েশিয়া, এটার আয়কর হচ্ছে 3। এখানে 10 বিলিয়ন যদি কেউ বিনিয়োগ করে তাহলে জিডিপি বৃদ্ধি হবে 3.3 বিলিয়ন। ভিয়েতনামে আয়কর হচ্ছে 3, এখানেও 10 বিলিয়ন কেউ বিয়োগ করলে জিডিপি বৃদ্ধি হবে 3.3 বিলিয়ন। সিঙ্গাপুর আয়কর হচ্ছে 2.5, এটা যত কমবে আয়কর তত এটা এফিশিয়েন্ট। এখানে 10 বিলিয়ন বিনিয়োগ করলে জিডিপি বৃদ্ধি হবে 4 বিলিয়ন। এই সংখ্যাগুলোর অর্থ কি? একই 10 বিলিয়ন টাকায় সিঙ্গাপুরে বাংলাদেশের চেয়ে প্রায় 70% বেশি
জিডিপি তৈরি করতে পারবে, প্রোডাক্ট তৈরি করতে পারবে, সার্ভিস তৈরি করতে পারবে। মালয়েশিয়া, ভিয়েতনাম 40%-এর বেশি জিডিপি তৈরি করতে পারবে। তাই সমস্যার টাকা কম না, সমস্যার টাকায় কাজ কম হয়। এই আয়করটা কোনো অর্থনৈতিক সমস্যা না, এটা রাষ্ট্রের আয়করটা রাষ্ট্রের সক্ষমতার একটা রিপোর্ট কার্ড। এই জন্যই এফডিআই আসে না বাংলাদেশে। আপনি বিনিয়োগকারী হইলে সিঙ্গাপুরে বিনিয়োগ করতেন, তাই না? তাই করতেন না? তাহলে বিনিয়োগ কোনটি করা লাগবে, করা যায়, এটা বুঝতে পারছি আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা। দেখি যাও হাসি বেড়েছে। বাংলাদেশে এফডিআই কম আসে কারণ এখানে বিনিয়োগের মাইলেজ খারাপ। এফডিআই কোনো আইন খুঁজে না, আউটপুট খুঁজে। যতদিন আয়কর না কমানো যাবে ততদিন এফডিআই বাড়ানোর কথাটা স্লোগানই থাকবে। আয়কর কমান, জিডিপি বাড়বে, এফডিআই আসবে। তার মানে আয়কর কমতে হবে, তাইলে জিডিপি এবং বিদেশি বিনিয়োগ আসবে। এখন ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীরা কইবে, দাদা এবার কইয়া দেন কি করলে আয়কর কমবে আর ফরেন ইনভেস্টমেন্ট আসবে। এইগুলো ইকোনমিস্টরা জানে। এটা আর এটা জটিল বিষয় আর গেলাম না। বিএনপির ইকোনমিস্টদেরও জানার কথা, কিন্তু কেন এমন প্ল্যান করেছে আমার মাথা আসে না। বিএনপি সহ বাঙ্গু সুশীলদের কিছু মুশকিল আছে, এটা আমাদের স্বীকার করতে হবে। ওদের আগে ভাব অনেক ভাব, নিজে বিশাল কিছু সেটা কওয়া লাগে, দেখানো লাগে। অন্য কিছু বুঝে না সেটাও কওয়া লাগে। নিজে যে একটা ভালচুন, এটা যেন ফসাদ করে বের হয়ে না যায়, সেই জন্য দলবাজি করা লাগে। এই করতে করতে দম ফুরে যায় ওদের, বুঝেছাও? এই জন্যই $1 ট্রিলিয়ন ইকোনমি বললেও ও জীবনে করতে পারবে না। লিখে রাখতে পারেন, কান কেটে কুত্তায় খেলাবে ওই যদি 2034-এর মধ্যে $1 ট্রিলিয়ন ইকোনমি করতে পারে। বিএনপি পারবে না, অন্য কেউ পারতে পারে। এই জন্য এফডিআই কে ডাক দিলেও আসে না। খোকন ডাক পারি, ওইরকম এফডিআই ডাক পারি। এফডিআই গেছে কার বাড়ি? আয়রে এফডিআই ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়, ওই কাকে খেয়ে যায়, ও এফডিআই আর আসবি না। এই জন্যই বিনিয়োগ ঢাললেও মানুষের জীবনে কিছু বদলায় না। আপনি 1 টাকায় আধা টাকার কাজ করেন, তাহলে 10 টাকা আনলেও আপনি গরিবই থাকবেন। এটা কোনো বিদেশি ষড়যন্ত্র না, এটা অঙ্ক। বাংলাদেশে বিনিয়োগ ব্যর্থ হয় কারণ সময় নষ্ট হয়, দুর্নীতিতে খায়, সিদ্ধান্ত ঝুলে থাকে, শক্তি নষ্ট হয়। এটার নামে হইতেছে ইনভেস্টমেন্ট ইনএফিসিয়েন্সি। এটার নাম রাষ্ট্রের অপদার্থতা। আর যতদিনই অপদার্থতা থাকবে ততদিন এফডিআই স্লোগানই থাকবে, $1 ট্রিলিয়ন স্বপ্নই থাকবে, আর জনগণ লাইনে দাঁড়ায় থাকবে। রাষ্ট্রের কাজ বিদেশিকে খুশি করা না, রাষ্ট্রের কাজ নিজের নাগরিককে কার্যকর করা। আগে ওরা 1 টাকার কাজ 2 টাকায় করতে শিখুক, কেমনে 1 টাকা দিয়ে 2 টাকার কাজ আদায় করতে হয় সেটা আগে শিখুক, তারপরে 10 টাকা আসবে, নিজের পায়ে হেঁটে হেঁটে আসবে, দেখতে হবে না। প্রস্তাব খুব সিম্পল, বৈদেশিক বিনিয়োগ আনবো পরে, আগে আয়কর কমাবো, আয়কর এফিসিয়েন্সি বাড়াবো, ইনভেস্টমেন্ট এফিসিয়েন্সি বাড়াবো, আগে রাষ্ট্রকে কার্যকর করব, আগে নাগরিকের টাকায় নাগরিকের ফল আনবো। এটাই উন্নয়ন, বাকিটা স্লোগান। বাংলাদেশে আর $1 আনার আগে আমরা $1 কাজ $2 করব। এটাই আসল সংস্কার। আগামীর জনগণের সরকার এই পথে হাঁটবে ইনশাল্লাহ। এখন আমাদের কাজ ভোট দিয়া সেই নেতা নির্বাচন করা, যারা এই জরুরি সংস্কার কাজটা করবে আর বুঝবে। বুঝে অর্থনীতি যারা বুঝে, ইকোনমিক্স যারা বুঝে, যারা জনগণ বুঝে, যারা দেশের স্বার্থ বুঝে। ভালসুন না, আপনি সঠিক নেতা নির্বাচন করেন, বাকি কাজ সেলসেলায়া হয়ে যাবে। আজাদি জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।